যদি আমরা সেম ওয়েবসাইটটাকে চাই আমাদের পেজ বিল্ডার বা আদার কোনো ফিচার দিয়ে ইনক্লুড করে কাজ করতে, অথবা সেম পেজটা না হোক আমাদের যদি কোনো একটা ওয়েব পেজ আসে যেখানে আমরা উইজেট বা থিমের উইজেট ফিচারের উপর কি ডিপেন্ডেন্ট না হয়ে ইন্ডিপেন্ডেন্টলি আমরা কোনো কিছু মেক করতে, তখন কিন্তু আমাদের পেজ বিল্ডারের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার আমাকে যথারীতি একটা সাপোর্ট পর্যন্ত দেয়, ঠিক আছে, বাট ওই সাপোর্টের পরে কিন্তু অ্যাকচুয়ালি আমার রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল করতে গেলে আমার ওইটা আবার ইনকমপ্লিটেড থাকে, যে আমার ওইটা ফুলফিল করতে পারছে না। তো এখন আমাকে যেটা করতে হবে, হয়তোবা আমাকে নতুন কোনো পেজ বিল্ডার থার্ড পার্টি যেটা ওয়ার্ডপ্রেসের বাহিরে অন্য কোনো ডেভেলপাররা মেক করেছে সার্ভিস প্রোভাইডার, আমাদের ওই দিকে ডিপেন্ডেন্ট হইতে হবে। তো আজকে আমরা দেখব যে আহ, এই পেজ বিল্ডারের কম্বিনেশনে আমরা কিন্তু চাইলে একটা সুন্দর ওয়েবসাইটও মেক করতে পারি, খুব সুন্দর একটা ওয়েবসাইট মেক করতে পারবো। এবং পেজ বিল্ডারের কারণে আমরা কতগুলো ফিচার এক্সট্রা অর্ডিনারি পাবো সেই জিনিসগুলো আজকে একটু জানবো আমরা। তার আগে আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো যে আমরা এই ওয়েবসাইটটা কাজ করতেছি লোকাল হোস্টে। কিসে কাজ করা হচ্ছে? লোকাল হোস্টে। খুব ভালো, লোকাল হোস্টে কাজ হচ্ছে, বাট এই ওয়েবসাইটগুলো কি আপনারা কখনো লাইভ সার্ভারে কাজ করবেন না? অবশ্যই করবেন। যদি লোকাল হোস্ট না হয়ে আজকে আপনার ওয়েবসাইটটা বা ওয়ার্ডপ্রেস সাইটটা লাইভ সার্ভারে হয়, তাহলে আপনি কিভাবে লাইভ সার্ভারে কনভার্ট করবেন, অথবা লাইভ সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন? এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো চলেন লাইভ সার্ভারে কাজ করার জন্য আমরা এখন যেটা করি সেটা হলো যে আগে আমাদেরকে তো ডোমেইন হোস্টিং লাগবে। এখন কথা হলো ডোমেইন হোস্টিং কিন্তু কিনতে গেলে একটা, ঠিক আছে, ওকে, বাট প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমি কি করি, আমার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের আন্ডারে আরেকটা সাবডোমেইন মেক করে আমি আপনাদের জন্য এই এটা করে দেখাই, ঠিক আছে? তারপর আপনারা বুঝে যাবেন যে কিভাবে মূলত ফাংশনগুলো ওয়ার্ক করে। ওকে, তো সর্বপ্রথম আপনার ডোমেইন হোস্টিং এর যে সি প্যানেল অ্যাক্সেস আছে, আপনাকে সেই সি প্যানেলের অ্যাক্সেসটা আগে রিসিভ করতে হবে। তো আমি এখন আমার আগে হোস্টিং এরিয়াতে চলে যাই, hostever.com, ক্লায়েন্ট এরিয়া। ওকে, পাসওয়ার্ডটা ফ্রিতেও আপনি ওয়ার্ডপ্রেস লাইভ করতে পারেন, যেমন প্যান্থিয়ন আছে, যেমন মঈন স্যার, সবুজ স্যার মনে হয় এরকম দিয়েছেন প্যান্থিয়ন দিয়ে। বা আপনারা যদি এখন ইনফিনিটি ফ্রি নামে কিছু থাকে তাহলে আপনারা সেটা অনেক কিছুই আছে, এই যে ইনফিনিটি ফ্রি। তো এখান থেকে দেখে নেন যে ফ্রি ওয়েব হোস্টিং উইথ পিএইচপি মাইস্কুয়েল। তো একটু নিজে নিজে রিসার্চ করেও আপনারা পারেন। এখন আমি আপনাদেরকে প্রসেসটা একবার বলে দেই, প্রসেস যদি আপনারা একবার বুঝে যান বাকি সবগুলোতেই ফ্রি, সময় কাছাকাছি। তার চেয়ে ভালো আপনি যদি এটাও বুঝতে ব্লগিং পড়ে না বুঝেও কষ্ট হয় তাহলে আপনি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমি যেটা আসি সেটা হলো যে আপনাকে আমার এখানে সার্ভিস ইয়াতে গেলাম। ওকে, এটা হলো আমার ক্লায়েন্টের হোস্টিং সার্ভিস। সেখানে গিয়ে আমি এখন যেটা করলাম, এই যে আমি তার সি প্যানেল অ্যাক্সেসটা এখান থেকে রিসিভ করলাম। ওকে, তো এটা হলো আমার ক্লায়েন্টের সি প্যানেল। এখন এই সি প্যানেল থেকে আমার যেটা করতে হবে, একটা ডোমেইন বানাইতে হবে, আরেকটা ডাটাবেস বানাইতে হবে, যেগুলো আমার একটা ওয়ার্ডপ্রেসের বেসিক নিডস আছে। তো ডোমেইন কিন্তু অলরেডি প্রাইমারি ডোমেইন হিসাবে edulabbangladesh.com কিন্তু আছে। এখন যদি আমি edulab বাংলাদেশে তৈরি করতে হয় তখন কিন্তু আমার জন্য জিনিসটা একটু কোয়াইট ইজি হয়ে যেত, কারণ তখন আমার এখানে কিন্তু অনেকগুলো সফটকুলাস নামে একটা অপশন আছে যেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস খুবই সহজে কোনো ধরনের সমস্যা ছাড়াই তৈরি করতে পারতেন। তবে আজকে আমরা যেটা করব সেটা হলো যে না, কোনো ধরনের ইজি প্রসেসে না গিয়ে ম্যানুয়াল যে প্রসেসটা আছে সেটা আমরা জানবো। অটোমেটিক তো আপনারা খুব সহজে করতেই পারেন, বাট আমরা চাচ্ছি ম্যানুয়ালি বিষয়গুলোকে একটু অবজার্ভ করতে, যে ম্যানুয়াল কিভাবে হয়, সফটওয়্যারগুলো সব জায়গায় নাও থাকতে পারে। তো এখন আসেন, সর্বপ্রথম আমার টার্গেট হলো ডোমেইন লাগবে, কারণ আমরা একটা লিস্ট বের করেছিলাম, যদি আমি একটু দেখি এখানে আছে কিনা, মনে হয় না, এই যে আছে আছে আছে। দেখেন, একটা ওয়ার্ডপ্রেসের জন্য সর্বপ্রথম আমার সি প্যানেল লাগে, এরপরে ডোমেইন, এরপরে ডেটাবেস, এরপরে হোস্টিং স্টোরেজ। তাহলে এখন আমাকে ডোমেইন লাগবে, আমি তো সি প্যানেল অ্যাক্সেস পেয়ে গেছি। ডোমেইনের জন্য আপনি যদি এইখানে সার্চ টুল থেকে সার্চ করেন ডোমেইন, এই যে ক্রিয়েট ম্যানেজ ডিলেট মাল্টিপল ডোমেইনস, আমি যখন এখানে ক্লিক করলাম তখন সে আমাকে কি করবে, আমাকে এখন সে এই যে ডোমেইন কানেকশন
কয়টা আছে এটা অলরেডি সে আমাকে দেখাচ্ছে। আমি এখন যেটা বলবো যে ভাই আমার জন্য একটা নতুন ডোমেইন তৈরি করে দাও। ক্রিয়েট এ নিউ ডোমেইন। এই যে এখন কথা হলো আমি যে ডোমেইনটা তৈরি করব সেটা হলো একটা সাবডোমেইন হবে। সাবডোমেইন কাকে বলে? ধরে নেন আপনার ডোমেইনের নাম হলো abdullah.com, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে abdullah.com এর আন্ডারে আপনি আরেকটা সেক্টর রাখবেন। যেমন আমি কি করি, আমি নিজে কাজ করি, ইভেন আমি একটা সার্ভিস প্রোভাইড করি, তাই না? ধরে নেন আমি নিজে কাজ করতেছি, আপনাদেরকে শেখাচ্ছি, এর পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার। তাহলে কি আমি তখন কি করলাম, abdullah.com হলো আমার মেজর ডোমেইন, আর ফ্রিল্যান্সিং যে পোর্টফোলিওটা আছে সেটার জন্য আমি কি করলাম, freelancer.abdullah.com। তখন সে আমি যে ফ্রিল্যান্সার, তখন সে আমি ফ্রিল্যান্সিং এর এই বিষয়গুলো আমি তখন তাকে ওইখানে মেনশন করতে পারছি। তো এরকম যে আপনি একটা ডোমেইনের আন্ডারে যদি আরো কয়েকটা ডোমেইন রাখেন সেটাকে বলা হয় সাবডোমেইন। এখন কথা হলো এই যে সাবডোমেইন তৈরি করার যে বিষয়টা, এটা কি যে কোনো হোস্টিং এ কি আনলিমিটেড কিনা? ঠিক আছে? যদি এটা আনলিমিটেড কিনা এটা কোয়েশ্চেন আনসারটা সহজ বাংলা দেওয়া যেতে পারে যে না, এটা অ্যাকচুয়ালি আনলিমিটেড না, এটা একটা লিমিটেড হোস্টিং বেসিসে। যেমন আমার হোস্ট এভারটা পরে আনলিমিটেড, আপনি চাইলে আপনার 100টাও সাবডোমেইন থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু বাজেট অনুপাতে আপনি যেসব হোস্টিং গুলো নেবেন সেখানে লিমিটেড করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ডোমেইন হোস্টিং কিনেন অবশ্যই হোস্টিংটাকে একটু বাছাই করে কিনবেন। এখন আসেন আমি যখন ডোমেইন নামটা এখানে বানাবো তখন কি লিখে বানালাম, যেমন ধরেন আমার মেইন ডোমেইনটা হলো edulebbangladesh.com। আমার মেইন ডোমেইনটা কি, edulebbangladesh.com। তো এটা হলো আমার মেইন ডোমেইন, কিন্তু এই ডোমেইন তো আমি দিতে পারবো না, আমাকে এখন দিতে হবে আলাদা আরেকটা ডোমেইন। ধরেন আমি এখন আপনাদের ব্যাচ নাম্বারটা দিয়ে একটা ডোমেইন করি, 2311.edulebbangladesh.com। ওকে, আমাদের কি ডোমেইন অলরেডি মনে তৈরি করা আছে না? আচ্ছা, তো ঠিক আছে, আরেকটা ওয়ান দিয়ে দিলাম, 1111। যদি এটা সবকিছু ঠিকঠাক মতো হয়, এখন এখানে তারা একটা অটোমেটিক্যালি তারা একটা ইয়া দিয়ে দিয়েছে যে ডকুমেন্ট রুট। তো তারা যদি একটা নতুন ফোল্ডার দিয়ে দেয় তাহলে ওকে, আবার যদি এরকম হয় তখন কিন্তু ঝামেলা আছে। তখন কি হবে, এটা যদি টিক মার্ক করে দেন সে আপনার মেইন এডুলে বাংলাদেশের কি করে নিয়ে যাবে, রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা করবেন এই যে আলাদা একটা রুট ফাইল বানাবেন, এটা অটোমেটিক্যালি রুট ফাইল সে বানিয়ে দেয়, ঠিক আছে? এরপর আমি এখন সাবমিট করে দিলে তারা আমাদের জন্য কি করবে, একটা ডোমেইন বানিয়ে দিবে। এখন বলতেছে যে edulebbangladesh.com ইউ মাস্ট স্পেসিফাই সাবডোমেইন, অলরেডি তো বলে দিয়েছি 2311। এই যে এখন হয়ে যাচ্ছে, তখন কি জানি সমস্যা ছিল, মানে স্পেলিং মিস্টেক ছিল বা কিছু একটা। ওকে, এখন এই যে সাবমিট করার পর সে একটু রিফ্রেশ নিচ্ছে। সমস্যা নেই, আমার এখানে কোনো যায় আসে না। ওকে, সে বলতেছে যে সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমি এখান থেকে যা যা তথ্য বানাচ্ছি এগুলো আমি একটু লিখিতভাবে রেখে দিচ্ছি, হ্যাঁ, যেন আমার ভবিষ্যতে কাজে করতে সমস্যা সমস্যা না হয়। আমি এখানে এই যে একটা নিয়ে আসলাম। এবার আসেন আমি এটা নিয়ে নিলাম, দেন আমার কি করতে হবে, 2311 নিয়ে নিলাম। এই যে 2311 এই যে আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে যেটা আছে সেটা হলো যে এসএসএল বা এইচটিটিপিএস সার্টিফিকেট। তো যদি এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় কিছু সময়ের মধ্যে, 15-20 মিনিটের মধ্যেই। ওইটাও ডিপেন্ড করে আপনি কোন ইয়া থেকে নিচ্ছেন, কোম্পানি থেকে নিচ্ছেন। ওকে, তো ডোমেনের কাজটা আমার শেষ। এখন কথা হলো যখন আপনি সি প্যানেলে একটা ডোমেইন বানান তার আন্ডারে অটোমেটিক্যালি একটা স্টোরেজ ফাইল সে আপনাকে তৈরি করে দেয়। সেটা আপনি জানতে হইলে আপনাকে এই যে ফাইল ম্যানেজারে যাইতে হবে। আমি হোম পেজে গেলাম, ফাইল ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে এই যে সে আমাকে একটা ফাইল ম্যানেজার নিয়ে আসলো। সেখানে দেখেন এই পর্যন্ত আমি যতগুলো ফাইল ক্রিয়েট করেছি সবগুলো এখানে কিন্তু আমি ডাটা দেখতে পাচ্ছি। তো আমাদের এই যে নতুন যে আপডেটটা সেটা হলো এই যে 2300 আহ 2311। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম। এই যে তারা এখানে কোনো ডাটা এখনো রাখে নাই, কোনো ফাইল দেয় নাই। আমাকে এখন কি করতে হবে, তাদের যেগুলো তারা ডিফল্ট দিয়েছে সেগুলোকে সিলেক্ট অল, এরপরে ডিলিট করে দিতে হবে, এবং সাথে স্ক্রিপ্ট ট্রাশ ফাইলও আমি রাখতে চাচ্ছি না, পুরো খালি। এখন আমাকে এটা কি করতে হবে, আমাকে ফাইল আপলোড করতে হবে। তো আপলোড করার স্বার্থে আমি এখন কি করতে পারি, এখানে যেটা করতে পারি সেটা হলো এখানে আমি আমার ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আপলোড করতে পারি। ডাউনলোডের কম্প্রেস ফোল্ডারে কি আমাদের ওয়ার্ডপ্রেসটা আছে? নাই, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা নাই। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা আছে আমাদের দিস পিসি, একেবারে লোকাল ডিস্ক ডি, জ্যাম, htdocs, এই যে ওয়ার্ডপ্রেস। আমি ওপেন করে দিলাম। সেটা আপলোডিং টাইম নিবে অবশ্যই। আপলোডিং টাইম নেওয়ার পরে
সে আরেকটা গ্রিন সিগন্যাল দিয়ে বলবে যে হ্যাঁ আপলোডটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, 24 মানে একটা সময় হয়ে আমি এই ফাইলটা আপলোড করে দিয়েছি। এখন গো ব্যাক করলেই সে আমাকে কোথায় নিয়ে যাবে, এই যে আমার মেইন ফোল্ডারে নিয়ে যাবে। খুব ভালো, আমাকে মেইন ফোল্ডারে নিয়ে আসা হইলো। এখন এখানে তো এটা একটা জিপ ফাইল, এক্সট্রাক্ট করা যাবে, হ্যাঁ এখান থেকে সব করতে পারবেন। যদি একটা হোস্টিং, এখানে আমি এক্সট্রাক্ট থেকে শুরু করে আমি এটাকে কাজ করে কম্প্রেসও করতে পারবো। এই যে আমি এখান থেকে এক্সট্রাক্ট করে ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিলাম, এই যে ক্লোজ করে নিলাম। এখন এই ফাইলটাও তো আমার দরকার নাই, আমি এখানে ডিলিট করে দিব। অতিরিক্ত ফাইল কখনো রাখবেন না। ওকে, এরপর ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর ঢুকলে আমার এখন এই ফাইলগুলো আছে, কিন্তু না, আমার যেটা করতে হবে সেটা হলো যে এই যে ডোমেইন নেম এর ভিতরেই সাথে সাথে যেন এখানে কোনো অতিরিক্ত ফোল্ডার না থাকে, এখানে ডিরেক্টলি আমার ফাইলগুলোই যেন এখানে থাকে। কেন? এটার একটা ভেরিয়াস রিজন আছে। ভ্যারিয়াস রিজনটা কি? সেটা হলো যে আপনি যখন কোনো ডোমেইন নাম সার্চ করেন, সাথে সাথে কিন্তু ওই ডোমেইনের আন্ডারে থাকা ওয়েবসাইটকে দেখতে পান। কিন্তু এখন যে কন্ডিশনে আছে, যদি আপনি এখন ডোমেইন লিখে সার্চ করেন, আপনি এখন ওই ওয়েবসাইটটাকে দেখতে পাবেন না। সেখানে দেখবেন যে একটা ফোল্ডার পড়ে আছে। আমি এটাকে একটু প্রাইভেট মোডে গিয়ে আমি এই যে ডোমেইন লিখতে লিখে সার্চ করলাম। দেখেন আমার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না? আগে ওয়ার্ডপ্রেস ফোল্ডার। এরপরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে ক্লিক করলে পাথ লাইন অনুসারে এখন আসতেছে, ওয়ার্ডপ্রেস আসতেছে। তো এটা তো হয় নাই। সেজন্য আমাকে কি করতে হবে? অবশ্যই সবকিছু কাজ করার আগে এই জিনিসগুলোকে সিলেক্ট করে আমাকে মুভ করে ফেলতে হবে। মুভ করবেন কোথায়? এই যে আমার মেইন ডোমেইনে থাকবে ওয়ার্ডপ্রেস নামক কোনো ফোল্ডারের আন্ডারে আমি এই কাজগুলোকে রাখতে চাচ্ছি না। মুভ ফাইল। মুভ করে ফেললাম। সবকিছু ওকে। এবার আসি এই যে ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডার, যেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এর আমার দরকার নেই। এই যে এটা হলো আমার এই যে cpanel ডান, ডোমেইন ডান, স্টোরেজে ফাইল আপলোড করাও ডান, সেটআপ করাও ডান। এখন কাজ শুরু করতে হলে আমাকে এখন ডোমেইন লিখে সার্চ করে কাজ শুরু করে দিতে হবে। এই যে আমি এখন এখানে গেলাম, এই যে কাজ এখন শুরু হয়ে যাবে। এখন এখানে আসি আরেকটা বিষয়। সেটা হলো, আচ্ছা এখানে আমি একটা জিনিস লিখে নেই। এখন এখান থেকে আমি এটাকে কন্টিনিউ করি, বাকি সবকিছু সেম। কিন্তু এখন আসবে ডাটাবেস, এই যে ডাটাবেসের তথ্যগুলো। এখন ডাটাবেস আমি কোথায় পাবো? cpanel এ যদি আপনি ডাটাবেস পেতে চান, আমি এখন এটাকে ডিলিট করে দিলাম, ওটা এখন দরকারও নাই। ডাটাবেসের জন্য তারা কিন্তু এখানে MySQL এই যে ডাটাবেস নামে একটা ফিল্ড দিয়েছে, যেখানে MySQL ডাটাবেস এবং MySQL ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে। তো উইজার্ড গেলে আপনাকে সে পুরা প্রসেসটাকে সে কি করে দিবে? একটা সিকোয়েন্স করে দিবে। আবার যদি MySQL ডাটাবেস করেন তাহলে খুঁজে আপনাকে ডাটাবেস বানাইতে হবে। দোনোটা দিয়ে ডাটাবেস বানায়, কিন্তু উইজার্ডটা সিকোয়েন্স আকারে, যেমন এখন আপনাকে এটা করতে হবে, এরপরের ধাপটা হলো এটা, এরপরের ধাপটা হলো এটা, ধাপ বাই ধাপ তারা সাজেস্ট করে। তো আমি চলেন এটাই দিয়ে আসি, MySQL ডাটাবেস উইজার্ড। দেখেন সর্বপ্রথম সে আমাকে বলতেছে যে একটা ডাটাবেস নাম দিতে। তো আমি এখানে বললাম যে 2311। আমার আর কিছু দেওয়ার দরকার নেই, নেক্সট স্টেপ। সে বলতেছে এই যে ডাটাবেসের নাম তৈরি হয়ে গেছে, এখন বলতেছে ইউজার নেম লাগবে, এই যে স্টেপ 2। ঠিক আছে, তো আমি এখানে ডিভি নেম আমি এখানে সবগুলো লিখে রাখি, হ্যাঁ। আপনারাও এটা একটা গুড প্র্যাকটিস। আপনারা সবসময় কি করবেন? যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবেন বা ওয়ার্ডপ্রেস সেটআপিং কনসেপ্ট নিয়ে কাজ হবে, তখন অবশ্যই আপনারা এই জিনিসগুলো সেটআপ করে নিবেন। ইউজার নেমও আমি সেম নামই রাখতে চাচ্ছি 2311। আর এখান থেকে আমি একটা জেনারেট পাসওয়ার্ড করতে চাচ্ছি, যেটা একটু জটিল হবে। এখান থেকে আমি করব। এই যে এটা খারাপ না। ওকে, আমি এখন এই কার্ডটাকে কপি করলাম, সেট পাসওয়ার্ড। আমি এখন এই যে ডিভি ডিভি পাস, এটা আমি এখানে নিজের কাছে রেখে দিলাম। এখন ডিভি ইউজার লাগবে। ইউজার তো আমি একটু আগে বানালাম, এই যে মাত্রই তো বানালাম। সে আমাকে এখন এই ডিভি ইউজারটা দিবে, এই যে সেম কপি করলাম, কপি করার পরে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন সে বলতেছে যে আপনি যেহেতু একজন ইউজার কানেক্ট করতেছেন, তো ইউজার আমার ডাটাবেজের কি কি অপশন পাবে, ডাটাবেজের কোন কোন অ্যাক্সেস পাবে, বললেন যে অল প্রিভিলেজেস অ্যাক্সেস সে পাবে। এরপরে এই যে মেক চেঞ্জ করলাম, ইউজার এবং ডাটাবেস একে অপরের সাথে কি হয়ে গেছে, এখন কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, দেখেছেন কত সহজ? যদি আপনাকে ম্যানুয়াল করতে হইতো, আপনি আবার এই যে রিটার্ন মাইস্কুয়েল ডাটাবেস করি, এই যে দেখেন এখন এখানে ডাটাবেস বানাইতে হবে। এরপরে ডাটাবেসকে এই যে দেখেন একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে। এরপরে ডাটাবেসের অ্যাক্টিভিটি দেখে এরপরে ইউজার বানাইতে হবে। এরপরে অ্যাড ইউজার টু ডাটাবেস করে অ্যাড ডাটাবেস বানিয়ে দেন সেট করতে হবে। তো মোটামুটি আপনার কি এখানে একটা ভালোই প্যাচ আছে।
তো তার চেয়ে ভালো আপনি উইজার্ড ফলো করিয়েন, তাতেই কি অনেক সুন্দর আপনি ডাটাবেস কানেকশন করতে পারবেন। তো এই হলো আমার ডাটাবেসের তথ্যগুলা, আমি যা যা পেয়েছি। তো এখন আমি কি করব, ডাটাবেস নেমে আমি অবশ্যই আমার এই তথ্যগুলো ইনক্লুড করে দিব। ডাটাবেস নেম ইউজার নেম সিমিলার, কিন্তু পাসওয়ার্ডের বেলায় এটা একটু ডিফারেন্ট। এই যে ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। আর টেবিল প্রিফিক্সটা আমরা সবাই জানি, টেবিল প্রিফিক্স আমরা নিজের মতো করে কনভার্ট করে নেব 2311। ওকে, এখন আমি সাবমিট করে দিলেই সবকিছু ঠিকঠাক। এই যে অলরাইট স্পার্কি ইউ মেড ইট থ্রু দ্য পার্ট অফ দিস ইনস্টলেশন। এখন রান দ্য ইনস্টলেশন রান করতেছে। তার মধ্যে তার সাইট টাইটেল দিতে বলতেছে, যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস। এখন যেগুলো কিন্তু কি ওয়ার্ডপ্রেস লগইন। তো এখন যদি আমার ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস লাগে তাহলে আমি কি করব? তো সেক্ষেত্রে আমি বললাম যে আজকে তো আমার পিএইচডি টু ওয়ার্ডপ্রেস নামে একটা টার্গেট আছে করার, আমি সেটা করলাম পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। ইউজার নামের বেলায় আমি এখন কি করলাম, এই যে ইউজার নেম দিয়ে দিলাম যে 2311 অ্যাডমিন। এই যে এইগুলো কিন্তু আবার লিখে রাখতে হবে, এটা হলো কি ওয়ার্ডপ্রেস ইউজার। অথবা আপনি সেম রাখেন, এটাও সমস্যা নাই। এই যে এখানে আপনি সেম রাখতে পারেন, পাসওয়ার্ড আপনি সেম রাখেন, কিন্তু হ্যাঁ রিয়েল টাইম ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কিন্তু সেম রাখবেন না, এই জায়গাটা আবার একটু সেন্সিটিভ। তো এখানে আমি এটা ডেমো নাম রাখি আপাতত, আমার এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ করে দিলাম, ইনস্টল। সবকিছু ঠিক হয়ে গেলে এখন আমি লগ ইন করবো। লগ ইনের ক্ষেত্রে পাসওয়ার্ড আমার তো অলরেডি কপি আছে, কপিটা নিয়ে দিলাম, আর ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম। রিমুভ মেতে সিলেক্ট করে আমি আমার লগ ইন অ্যাক্সেসটাকে অ্যাক্টিভ করে দিলাম। আমার ওয়ার্ডপ্রেসটা কিসে অ্যাড হয়ে গেছে, সি প্যানেল অ্যাড হয়ে গেছে। এখন আপনারা আমার ওয়ার্ডপ্রেস সাইটটা লাইভও দেখতে পারবেন। আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখন কি সেই ওয়ার্ডপ্রেস সাইটটা লাইভ দেখতে পাবেন যে কোনো জায়গায়। আপনার এখন যে কোনো জাস্ট ইন্টারনেট থাকবে তাতেই হয়ে যাবে। তো এখানে কাজগুলো অনেকটা সিমিলার, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এই জিনিসগুলো আমার দরকার নাই। স্ক্রিন অপশন থেকে এগুলোকে আমি রিমুভ করে দেই। ঠিক আছে, এই যে খালি হয়ে গেল। এবার আসেন, যেহেতু আমাদের আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে সবগুলো আইডিয়া নেওয়াই আছে, আমরা ডিরেক্টলি থিমে চলে যাই। যে আমরা এখন আজকে টার্গেট হলো আমরা একটা থিম নিব আর একটা কাজ করব। ওকে, তো এগুলো হলো ডেমো থিম। ডেমো থিমের মধ্যে যেগুলো অতিরিক্ত ডেমো সেগুলো আমার রাখার দরকার নাই। এই যে একটা, এরপরে এই যে 2 নাম্বারটা দরকার নেই, এগুলো ডিলিট করে দিব। এটা থাকুক, কারণ ভবিষ্যতে এটা আমাদের কাজে লাগবে। কখনো কখনো আমরা হয়তোবা আবার কি করতে পারি, রিস্টার্ট করতে পারি। রিস্টার্ট করতে গেলে তখন থিম ডিলিট করতে হয়। তো যেন একটা থিম আমাদেরকে সাপোর্টিং রোল হিসেবে রাখতে পারি সেটা। এই যে, তো এটা থাকলো। আমি এখন নতুন একটা থিম নিয়ে আসবো। তো নতুন থিমের বেলায় আজকে আমরা একটু ডিফারেন্ট চেক করব, সেটার নাম হলো অ্যাস্ট্রা নামে যে থিমটা আছে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, এই যে অ্যাস্ট্রাতে গেলাম, ইনস্টলে ক্লিক করলাম। ঠিক আছে, তো অ্যাস্ট্রার মধ্যে আপনি হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্সেস আপনি পাবেন, সব রকমের ডেটা আপনি পাবেন। বাট আজকে আমরা রিসোর্সেস না নিয়ে আমরা আজকে পেজ বিল্ডার দিয়ে একটা সাইট তৈরি করার চেষ্টা করব। এই যে দেখেন সে বলে দিচ্ছে যে ভাই রেডিমেড টেমপ্লেট কিন্তু আছে আমাদের কাছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমরা এখন আপনার ওতে দিকে খেয়াল করছি না, আমরা অ্যাক্টিভ করার পরে আমাদের ইন্টারফেসটা এখন কেমন পরিবর্তিত হয়েছে এটা আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে, তো আমার এটারও দরকার নাই, রিমুভ করে দিলাম। এই যে আমার সাইট আপনাদের সামনে আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন। তো এখন কথা হলো, আমি আমার ওয়েবসাইটের বেসিক ইন্টারফেসটা কেমন হয়েছে এটা আমি একটু দেখতে চাই। ভিজিট সাইটে ক্লিক করলাম। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি দেখতে পাবো যে আমার ওয়েবসাইটের বেসিক ইন্টারফেসটা স্বাভাবিকভাবে সাদামাটাভাবে এরকম আছে। ওকে, তো আজকে আমার টার্গেট হলো আমি আজকে কি শিখবো, পেজ বিল্ডার শিখবো। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। সেখানে গিয়ে আমরা কি করব, এলিমেন্টর নামে একটা প্লাগইন পাওয়া যায় সেটা আমরা ইউজ করব। এখন এলিমেন্টর প্লাগইন যেটা, সেটা হলো কি একটা পেজ বিল্ডার। এখন এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সব ওয়েবসাইট কিন্তু সব প্লাগইন অ্যালাউ করে এমনটাও না। সব ওয়েবসাইট কিন্তু কি করে না, সব প্লাগইন আবার অ্যালাউ করে না। কারণ ওয়েবসাইটগুলো বিল্ড হয় কিসের মাধ্যমে, ওই রকম বিল্ট ইন ফিচারগুলোর মাধ্যমে। যেমন আমি আমার ওয়েবসাইটটা অডিয়েন্স চাইলে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করতে পারবে, তাহলে এলিমেন্টরের একটা ইয়া কি বলে প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন ফলো করে। অনেকে আছে অন্য এলিমেন্ট অন্য পেজ বিল্ডার ইউজ করে, তাহলে অন্য পেজ বিল্ডারের প্যাটার্নটা ফলো করে কাজ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে জেনে নিতে হবে আপনি যে সাইটটা নিচ্ছেন সেই সাইটটা কি এলিমেন্টর ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, এখন এটা কিভাবে জানার উপায় আছে কিনা, আপনি এখানে লেখেন যে অ্যাস্ট্রা, যে কোনো একটা থিম লেখা আপনি সার্চ করেন। অ্যাস্ট্রা থিম বলতেছে যে ওয়ান অফ দ্য ফিউ থিমস দ্যাট আর ফুললি কম্প্যাটেবল উইথ এলিমেন্টর 3.0। তার মানে সে এলিমেন্টের সাথে কিন্তু কি সে
কোলাবেট করতে পারে। তো আপনি এরকম নামগুলোকে কি করবেন? ডিরেক্টলি করবেন অথবা তাদের তৈরিকৃত ওয়েবসাইটগুলোতে চলে যাবেন। তাহলে তারা বলে দিবে যে এটা কি এলিমেন্টর সাথে কম্প্যাটিবল কিনা। ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে এলিমেন্টর সার্চ করলাম। তো সে আমাকে সবকিছু ঠিকঠাক থাকলে এলিমেন্টর আমাকে সাজেস্ট করবে। এই যে ১ম এই আছে যে ৫ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং সেখানে কম্প্যাটিবল উইথ লেটেস্ট ভার্সন। ইনস্টল নাও তে ক্লিক করলাম। ইনস্টল হয়ে যাবে খুব অল্প সময়ে। অ্যাক্টিভও করে দিলাম। তো অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখনো পর্যন্ত তেমন কোনো ডিফারেন্স আপনি দেখতে পাবেন না। যেমন আছে সেরকমই দেখতে পাবেন। তো আমার সেটাই ভালো। যেমন আছে তেমনই থাকুক। এখন আসেন আমাদের এখানে যেটা করতে হবে, আমি এখন পেজ থেকে আমি নিজের জন্য একটা নতুন পেজ তৈরি করতে চাই। আমি এখানে এড নিউ পেজ করলাম। আমি এখানে বললাম যে আজকে আমি এটা কি করব? একটা ওয়েবসাইট বানাবো। একটা ইন্টারফেস বানাবো। যে ইন্টারফেসটা আমাকে কি করবে? এই যে আ ডেমো হিসেবে কাজ করাবে। তো আমি আগে এটাকে কেটে দিয়ে ওকে। তো এখানে আমি বানালাম। আমাদের ইন্টারফেসের ওয়েবসাইটের নাম দিলাম আমি আ PSD to WP পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমি পেজটাকে একটু ভিউ করতে চাই। এই যে পেজটা চলেও আসছে। এখন যে বিষয়টা হলো, সেটা হলো যে ঠিক আছে অল ওকে আমাদের এখান থেকে সবকিছু করতে পারছি। এখন আমাদের টার্গেটটা কি আজকের? আজকে আমার টার্গেটটা হলো আমি আজকে এই পেজটাকে একে তো ওয়ার্ডপ্রেস থিম বিল্ডার দিয়ে কাজ করব। সরি প্লাগইন পেজ বিল্ডার দিয়ে। আরেকটা টার্গেট হলো আমি এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে বা এই যে ইন্টারফেসটাকে আমার একটা প্যাটার্ন ফলো করে সেটা হোক পিএইচডি প্যাটার্ন ফলো করেই আমি এটাকে একটা সুন্দর একটা স্ট্রাকচার দিব যেটা পিএইচডির ফরমেশন অনুযায়ী। মানে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস এরকম একটা কনভার্সন আমি করব। তো সর্বপ্রথম আমি আসি কিভাবে কাজ করতে হয়। দেখেন আমি যদি এখানে দেখি সর্বপ্রথম আমার এখানে কিন্তু সে একটা মেনু বার, একটা ফুটার বার দিয়ে দিয়েছে। কিন্তু আমার কি ফুটার বার মেনু বারের দরকার আছে? দরকার নাই। তো এটা আসছে কেন? এই মেনু বার, এই ফুটার বার আসছে। তার রিজনটা হলো আমাদের এখানে কিছুটা সেটিংস চেঞ্জের কারণে। টেমপ্লেট থেকে ডিফল্ট টেমপ্লেটের জায়গায় আমাকে এখন চেঞ্জ করে দিতে হবে এলিমেন্টর ক্যানভাসে। যখন আমি এতটুকু চেঞ্জ করে দিয়ে এটাকে আপডেট করব তখন কি আমার এই জায়গাটা আপডেট হয়ে যাবে। আমার এখান থেকে তাদের দেওয়া প্রদত্ত ডিফল্ট যে ফরমেশন সেগুলো রিমুভ করে দেওয়া হবে এবং সে রিমুভ করে দিয়েছে। এখন দেখেন পুরো সেকশনটা খালি। এখন চলেন আমি কি কি করতে পারবো। আমি এখানে এডিট পেজে ক্লিক করার পর এই যে একটা আছে কাস্টমাইজার আর একটা হলো এডিট পেজ। কাস্টমাইজারটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার। এডিট পেজে হলো আমাদের এই যে পেজ এডিটিং চলে আসার পর এই যে এডিট এলিমেন্টরে চলে যাব। যার ফলে আমি এখন আমার পেজটাকে পুরোটাই এলিমেন্টর কন্ট্রোলে পাবো। সে আমাকে কিছু সাজেস্ট দিচ্ছে, তা আমার সাজেশন দরকার নাই। আমি এখান থেকে একটু করে হুম, নেভিগেটর আপাতত আমাদের দরকার নেই। ওকে। এখন আসেন এখানে এলিমেন্টর দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো টুলস এখানে পাবেন। এই যে বাম পাশে যতটুকু দেখতে পাচ্ছেন এটা হলো এলিমেন্টর টুলস। ধরে নেন আপনার এখন একটা কি লাগবে, একটা স্ট্রাকচার দাঁড় করাতে যাচ্ছেন যেখানে আপনি এখানে ধরেন ২ টা কনটেন্টকে পাশাপাশি রাখতে চান। কিভাবে করবেন? সেটার জন্য আপনাকে এখন এই যে এখানে প্লাসে ক্লিক করতে হবে। এরপর আপনার স্ট্রাকচারটা বলতে হবে যে আপনার কেমন স্ট্রাকচার দরকার আছে। যেমন আমি বললাম যে আমার স্ট্রাকচার এরকম লাগবে। এই যে ২ টা কনটেন্ট পাশাপাশি আসতে হবে। আমি সিলেক্ট করলাম। যার সাথে, সাথে দেখেন আপনার এখানে ওই স্ট্রাকচারের উপর বেসিস করে ৩ টা অপশন আসছে। লেআউট, স্টাইল, অ্যাডভান্সড। লেআউট কাকে বলে? আপনার এই পুরো সেকশনটার কন্ট্রোল নিয়ে যদি কোনো করতে হয় তখন সেটা হবে লেআউট। এই যে কনটেন্ট উইথ কি হবে, উইথ কত হবে, হাইট কত হবে, কনটেন্টের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলো কিভাবে কন্ট্রোলড হবে, জাস্টিফাই কনটেন্ট করতে পারবে কিনা, অ্যালাইনেটিং করতে পারবে কিনা এইসব জিনিস। আচ্ছা এগুলো একটু পরে আসি। আমি এখন এই যে এখানে কনটেন্ট দিতে হবে প্লাসে ক্লিক করে আমি এখন এখান থেকে কি করলাম, ধরে নেন একটা হেডলাইন আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এই যে একটা হেডলাইন চলে আসলো। ধরে নেন আমি এখন এখানে আবার এই যে এখানে ক্লিক করলাম, এই যে প্লাসে ক্লিক করলাম, এখানে এখন ইমেজ দিয়ে দিলাম। সেটা ইমেজ দিয়ে দিল। ইমেজ জোনের জন্য সে আমাকে একটা ইমেজ চাচ্ছে। তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে আমার জন্য আমি এখান থেকে কি করব, ইমেজ এনে দিয়ে দিব।
ধরেন আমি এখন এই ইমেজটাই দিচ্ছি। এই যে সিলেক্ট করে দিলাম। সে এখন আমাকে কিন্তু ইমেজটাও দিয়ে দিচ্ছে। খুব ভালো। এখন কথা হলো আমাকে ইমেজ দিচ্ছে, সবকিছু ওকে। এখন এই জিনিসটা আমাকে দেখা যাচ্ছে যে এক প্রকার কোথায় উপরে লেগে আছে। আমি এটাকে সেন্টার করতে পারি কিনা। এই যে সেন্টারের জন্যই ওই যে আমার লেআউট কনটেন্টটা ছিল। আমি এখন ক্লিক করে এই যে দেখেন জাস্টিফাই কনটেন্ট অ্যালাইন আইটেম আমি যদি মিডল করে দেই, সে আমার পুরো কনটেন্টটাকে মিডল সেন্টার করে দিবে। আমি যদি বটম বটম করি বটম করে দিবে। স্ট্রেচিং করে মিডল করলে মিডল করে দিবে। দেখেছেন? কত সুন্দর, সুন্দর ফাংশন তারা আমাকে করে দিছে। কলাম গ্যাপ কত দিব? ২ জনের মাঝখানে কলাম গ্যাপ কত দিতে হবে? এই যে রো অনুযায়ী, কলাম অনুযায়ী। র‍্যাপিং করবেন কিনা? নো র‍্যাপ, র‍্যাপ হবে কিনা? এরপরে দেখেন এটা হলো কন্টেইনার স্টাইল গেল। মানে আমাদের লেআউট। এখন আসি স্টাইল। স্টাইল আপনি চাচ্ছেন এই সেকশনের পিছনে ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা? যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড এটা দিতে চাই, এই যে এখানে আমি কি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড লাগবে। ক্লাসিক ব্যাকগ্রাউন্ড মানে হলো হয়তোবা একটা ইমেজ নতুবা কালার হবে। একটা সিঙ্গুলার কালার। এখন আপনি যদি চান যে না এগুলো না দিয়ে আপনি যেখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে চান সেটাও দিতে পারেন। আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও আসবে, সেটা এই যে ভিডিও লিঙ্ক হিসেবে ইউটিউবে হতে পারে, অথবা আপনি চাইলে এই যে নিজের কোনো ভিডিও দিতে পারেন। এরপরে স্লাইড শো করতে পারেন। ১০-১৫টা ইমেজের কম্বিনেশন আপনি চাইলে একটা একটা করে স্লাইডও করাতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে। তার মানে দেখেন এই যে কালারের মধ্যেও কতগুলো আপনার কি আছে, আছে ফিচার আছে। তো আমার এখান থেকে আমি কি করলাম, ধরেন কোন একটা ইমেজ এই যে আমি আপলোড করে অ্যাড করে দিলাম। দেখেন পুরো সেকশন জুড়ে ব্যাকগ্রাউন্ডে কি ওই ইমেজটা অ্যাড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আপনি আবার চাইলে ইয়াও করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেন্টার করলাম। এরপরে বললাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ মানে ব্যাকগ্রাউন্ড সাইজ আমি কভার করে দিলাম। তার মানে যেসব কাজগুলা আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের কোড সিএসএস কোড দিয়ে করতাম সেগুলো সব আছে। ওভারলে আছে ব্যাকগ্রাউন্ডের। আপনি চাইলে পুরো সেকশনে বর্ডার দিতে চান, শেপ ডিভাইডার করতে চান, শেপ ডিভাইডার ফিচারটাও কিন্তু জোস। কি জিনিস, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখি তাদের এই যে এন্ডিংটা কিন্তু লম্বা লাইন না হয়ে একটু অনেকটা কার্ভ হয়, পরবর্তীতে হয়তো বা ট্রায়াঙ্গেল টাইপ হয়, তাই না? এটা কিভাবে হয়? আপনি এই যে এখান থেকে বটমটাকে অ্যাক্টিভ করে আমি নিচে যাচ্ছি, নিচে কিছু দিতে এই যে মাউন্টেন্স দিলাম, এই যে দেখেন সে আমার সেকশনটা এন্ডিংটা এইভাবে করবে। মাউন্টেন্স লাগবে না ড্রপস লাগবে, এই যে, অথবা ক্লাউডস দিবেন কিনা, এই যে, অথবা জিগজ্যাগ দিবেন কিনা, এই যে জিগজ্যাগ, অথবা পিরামিড দিবেন কিনা, এই যে পিরামিড। এটা হলো কি আপনার সেকশনটাকে সে কার্ভ করে দিচ্ছে। আরো আছে, আপনি যদি যে কার্ভ করতে চান, এই যে কার্ভ, ঠিক আছে? এখন কার্ভিংটা আমি চাচ্ছি ইনভার্ট করে দিতে, এই যে তাহলে উল্টো পথে কার্ভ হচ্ছে। ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, এই যে দেখেন আমার এই ইমেজ এই সেকশনটাকে সে কার্ভিং করে জিনিসটাকে আরো গুছিয়ে দিচ্ছে। তো আমাদের এগুলো অ্যাকচুয়ালি লাগবে না যদিও, সেজন্য আমি এগুলো ডিসিলেক্ট করে আমি এগুলোকে নান করে দিলাম। বাট এগুলো অপশন আপনি চাইলে করতে পারেন। অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্সে গেলে মার্জিন, প্যাডিং, এরপরে এই যে অ্যালাইন, অর্ডার, সাইজ, পজিশন সেট আপ করতে চাইলে পজিশন, এরপরে আপনি চাইলে এই যে মোশন ইফেক্ট থেকে শুরু করে ট্রান্সফর্ম, এর বাহিরে রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস, কত কিছু অ্যাড করতে পারবেন। কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন না যদিও, এখানে তার আপগ্রেড সিস্টেম চাচ্ছে। অ্যাট্রিবিউট আপ করতে পারবেন না, রেসপন্সিভ এখান থেকে আপনি করতে পারবেন। তার মানে কি কি দেখতে পাইলাম আমরা, কত কিছু এখান থেকে দেওয়া যায়। আবার আসি, আহ, আপনি চাচ্ছেন যে একটা পুরো একটা সেকশনই দিয়ে দেওয়ার জন্য, সেটাও করা সম্ভব। এখানে কার্ড ইয়া নামে আইকন বক্স নামে একটা ফিল্ড পাওয়া যায়। এই যে আইকন বক্স আপনি ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, এই যে সেটা পুরো কন্টেন্ট গুলো দিয়ে দিল আমাকে। এরপর এটাকে আপনি চাইলে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, এই যে স্টাইলে গেলে এই যে লেফট অ্যালাইন করে দিলাম, টেক্সট অ্যালাইন লেফট, অথবা আমি সেন্টারে চাচ্ছি কিন্তু লেফট অ্যালাইন চাচ্ছি, সব এই যে আইকন পজিশন দিয়ে দিল। আইকনের কোনো পরিবর্তন চান, এই যে কালার দিতে বলতেছে, আমি সাদা কালার দিতে চাই, সাদা কালার দিয়ে দিলাম। আইকন চেঞ্জ করতে হবে না, তাহলে এই যে কন্টেন্টে গিয়ে এই যে আইকন চেঞ্জ করে আসেন। ফন্টাসাম 5 ইনস্টল করা আছে অলরেডি।
অলরেডি গুগল ফন্টস কি ইনস্টল করা আছে। গুগল ফন্টসের যতগুলো ফন্ট আপনার লাগবে আপনি সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। ফন্ট অসামের যতগুলো আইকন ফ্রিতে প্রোভাইড করে তারা, সেগুলো সবগুলোরই অ্যাক্সেস কিন্তু আপনারা করতে পারবেন। তার মানে আপনাদের জন্য কত অপরচুনিটি তারা আপনার জন্য প্রোভাইড করতেছে। যেমন আমি যে ট্যাবলেটটা থেকে ইনসার্ট করে দিলাম, সে এখন ট্যাবলেটটাই দিল। হেডলাইনে কন্টেন্ট কি থাকবে সেটাও এডিট করতে পারেন, প্যারাগ্রাফে ডেসক্রিপশনে কি দিবেন সেটাও। ওকে, তো তার মানে আমাদের কত কিছু ইনক্লুড আছে এখানে। তো এইখান জায়গায় আমি যদি চাই স্টাইল শিটে গিয়ে দেখি, আইকন পজিশন চেঞ্জ করা যাবে, লেখার কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। এগুলো সব চেঞ্জ করে, যে কন্টেন্ট, এই যেখানে কন্টেন্ট কালার, হেডলাইন কালার, ডেসক্রিপশন কালার কি হবে। আমি ডেসক্রিপশন কালার ধরেন 555 দিয়ে দিলাম, 555, এই যে 444 হয়ে গেছে। এরপর আপনি আরো কি দিতে পারেন, 555 দিয়ে দেন, ঠিক আছে। আরো কি কি লাগবে, 999, আরো যা যা লাগবে আপনারা সেগুলোই কি এখান থেকে দিয়ে দিতে পারেন। তার মানে মধ্য কথা হলো, আপনি চাইলে এই যে দেখেছেন এত ফিচার আপনাকে আলাদা করে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। এটাই আমাদের পেজ বিল্ডারের মূল উদ্দেশ্য, ঠিক আছে। আশা করি পেজ বিল্ডারের ব্যবহারের একটা যথাযথ হিন্টস বা ব্যবহার বিধিটা আমরা কিছুটা হলেও ধরতে পারছি, যে পেজ বিল্ডার আমাদেরকে কিভাবে আমাদের কাজে সহায়তা করতে পারে। এবার আসেন, এগুলো তো আমরা খুচরো পাঁচরা জাস্ট খালি একটা ইন্ট্রোডাক্টরি আকারে শিখেছি। এখন এইগুলোকে আমরা শিখবো অ্যাজ এ প্রজেক্ট আকারে। তো প্রজেক্ট আকারে শেখার জন্য আমরা এখন যেটা করব সেটা হলো যে আমি এখন এগুলোকে একটু রিমুভ করে দিতে চাচ্ছি। আচ্ছা, আপডেট করে দেখি, এটার রেজাল্টটা চেক করা দরকার তো। এই যেখানে আমি আপডেট করে দিলাম, এই যে আপডেট করার জন্য বাটন ছিল, পিএইচডি এইচটিএমএল এর ওয়েবসাইটটা আমি একটু রিফ্রেশ করার পরে যে পেজ টু ডাব্লিউপি নামে একটা বাটন চলে আসছে। আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি যতটুকু এডিট করেছি তো ততটুকুই আমার অপশনটা কিন্তু সে আমাকে প্রোভাইড করেছে। দেখেছেন, এই যে দেখেন। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়। এখন আসেন, আজকে আমার টার্গেটটা হলো ফটোপিয়াতে আমি একটা ফাইল ওপেন করব। আমার টার্গেট হলো এটা, ফটোপিয়াতে যাব, একটা ফাইল ওপেন করব, সেই ফাইল অনুপাতে আমি আমার আজকের কাজটাকে কাস্টমাইজ করার চেষ্টা করব ওয়ার্ডপ্রেসে। তো এটা করা যায় কিনা। ওকে, টার্গেট হলো আজকে আমাদেরকে ডেস্কটপে চলে যাই, পিএইচডি স্ট্রিক্ট থেকে আমি স্ট্রিক্টটাতে নিয়ে আসি। ওকে, এই যে ওয়েবসাইটে যে দেখতে পাচ্ছেন, আজকে আমার টার্গেট হলো আমি এই ওয়েবসাইটটাকেই আজকে একটু আমি মানে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজ করার চেষ্টা করব। ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজ করব, এখানে সিম্পল এন্ড পিওর ডিজাইন, এই জিনিসগুলো এই যে এখানে আমি একটু মডিফাই করার চেষ্টা করব যতটুকু সময় পাওয়া যায় ততটুকু। এখন যদি আমি মডিফাই করতে চাই তাহলে আমি আরেক কাজ করি, এখানে এতগুলো সেকশন না ওপেন রেখে আমার পেজ টু ওয়ার্ডপ্রেস সেকশনটাকে আমি এক কাজ করি, আমি এটাকে কপি করে নিয়ে যাই, ওই প্রাইভেট মোডেই নিয়ে কাজ করি। করতে পারবেন, কিন্তু সবগুলো ফিচার পাবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি কেউ আপনাকে একটা টার্গেট দেয়, দেখেন ওয়ার্ডপ্রেস বিষয়টা হলো, আমি এইভাবে বলে দিই, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন। ফর এক্সাম্পল, কোনো ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে ভাই আমার জন্য একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানায় দাও, যে রেস্টুরেন্ট ওয়েবসাইটে সাধারণত কি কি থাকে, মেনু আইটেম থাকে, মেনুগুলোর প্রাইস কত সেগুলো দেওয়া থাকে,
এবং আমরা যদি কোনো ধরনের ডেইলি ইভেন্ট চালাই, ডিসকাউন্ট চালাই, সেগুলো যেন আমাদের অডিয়েন্সরা দেখতে পারে যে আজকের এই 2 দিনে যদি কেউ ভিজিট করে আমাদের রেস্টুরেন্টে কত টাকা ডিসকাউন্ট, প্রতি মিলের সাথে 10 টাকা 20 টাকা ডিসকাউন্ট, প্রতি মিলের সাথে একটা ড্রিঙ্কস ফ্রি। এই যে এরকম অফার যদি কখনো আসে তখন আপনি সেগুলো অফার করতে পারেন। এই যে এরকম রিকোয়ারমেন্ট কিন্তু ওয়ার্ডপ্রেস করা যায়। তো এরকম রিকোয়ারমেন্টে কিন্তু ডিজাইন কেমন হবে এটা স্পেসিফাই থাকে না। ডিজাইনের মধ্যে অনেক ফরমেশন হয়, আপনি একটা ফরম্যাট জাস্ট খালি ওখানে দেখালেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু যদি কেউ আপনাকে একটা ফরম্যাট দিয়ে দেয় যে আমার এই ফরম্যাটটা হুবহু লাগবে, তো তখন কোয়েশ্চেন মার্ক হয়ে যায় যে আপনি সেটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন কিনা। কেন? কারণটা হলো আপনি সেটা যে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন, ওয়ার্ডপ্রেস তো ওইরকম ফিচার তো থাকা লাগবে। এলিমেন্টর ব্যবহার করে আপনি আজকে বললেন যে ভাই আমি তো ইচ্ছা মতো যা মন চাচ্ছে তা বানাতে পারতেছি। আসলে কি ইচ্ছা মতো পারবেন? একটু পরে দেখবেন যে আপনাকে এলিমেন্টর বাদ দিয়ে আপনাকে চাইল্ডের উপর ডিপেন্ডেন্ট হইতে হচ্ছে। মানে চাইল্ড এলিমেন্টর লাগবে এখন, এলিমেন্টর চাইল্ড প্লাগইন। তো তাহলে আর এটা আবার হইলো কি, বিষয়টা কি বুঝতে পারতেছি? তো সেক্ষেত্রে যদি কেউ বলে যে ভাই আমার এই ক্যাটাগরি একটা ওয়েবসাইট লাগবে, সেটা ওয়ার্ডপ্রেসে করা যাবে। কিন্তু কেউ যদি আপনাকে ডিরেক্টলি একটা ডেমোই দিয়ে বলে বা একটা প্যাটার্ন দিয়ে বলে যে আপনি আমাকে এই ওয়েবসাইটটা মেক করে দেন, সেটা আবার করা যাবে না। তো সেই জন্য ফটোপিয়ার এই যে ভার্সনটা, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ফ্লেক্সিবল, আপনি সেটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে মেক করতে পারবেন। ঠিক আছে? তো সেজন্য আপনি আশা করি এই ওয়ার্ডপ্রেস সাইটটাকে নিয়ে কাজ করছি আর কি। বিটেলস এর কথা যদি আবার চিন্তা করেন যে ভাই বিটেলস পসিবল কিনা, হ্যাঁ বিটেলস পসিবল। তবে কিছু কিছু সেকশন হয়তো বা বিটেলস এর মতো মিলবে না, সেখানে আপনাকে এখন আপনার মতো করতে হবে। ওকে, তো চলেন এবার আমরা ওয়ার্ডপ্রেসের ইয়াতে চলে আসি। আমি এখন অল পেজে চলে গেলাম। সেখান থেকে আমরা এই যে পেজ ডট ডাব্লিউপি এটাতে আমরা এডিট এলিমেন্টরে চলে গেলাম। হ্যাঁ, ওকে। তো এখন আমাকে যেটা করতে হবে, তো অ্যাকচুয়ালি আমরা তো এই কাজগুলো এভাবে চাচ্ছিলাম না, আমি সেটাকে রিমুভ করে দিলাম। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আপনার এই যে এলিমেন্টর যে আছে, এলিমেন্টরে কিন্তু লেটেস্ট একটা ভার্সন রিলিজ হয়েছে, যেটা পুরোটা সেটিংস তারা চেঞ্জ করে দিয়েছে। মানে পুরোটা সেটিংস না, এমন কিছু মেজর চেঞ্জেস এনেছে যেটার কারণে আমাদের কিন্তু কিছুটা কাজ করতে অসুবিধা হয়। ঠিক আছে? যেমন এই যে কন্টেনার নামে একটা ফিল্ড এনেছে। তো সেক্ষেত্রে আমরা মূলত কি করি, এই কন্টেনার গুলোকে আপাতত একটু স্কিপ করে আমাদের ওল্ড ভার্সনটা দিয়ে কাজ করি। এখন ওল্ড ভার্সনের জন্য এখানে কিন্তু আমাদের অতিরিক্ত কিছু ফিচার ছিল, যেগুলো এখানে আবার কি করে দেওয়া হয়েছে, ডিসেবল করে দেওয়া হয়েছে। তো সেজন্য আমরা একটু যাই, এখানে গিয়ে আমি একটু লিখে সার্চ করি যে এলিমেন্টর এই যে ইনার সেকশন মিসিং। ঠিক আছে, লিখে সার্চ করলাম। এই যে তারা এখানে বলে দিচ্ছে যে এলিমেন্টরি ইনার সেকশনটাকে যদি আপনি ফেরত পেতে চান কিভাবে করতে পারেন। হিউজ অ্যামাউন্ট অফ একটা ভিডিও তারা দিয়ে দিচ্ছে, বাট আপনি এখান থেকে কি সহজেই আপনি ব্লগ পড়ে জাস্ট খালি প্রসেসটা ফলো করে, ম্যানুয়ালটা ফলো করে আপনি কাজ করতে পারবেন। খুব সহজ, জটিল কিছু না। এই যে ইনার সেকশনটা পাওয়া যায় না। তো এখানে সর্বপ্রথম দেখেন, এখানে সুন্দরভাবে তার একটু নিচে গেলে বলে দেয়, যে বলতেছে যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, এই যে ফ্লেক্সবক্স কন্টেইনার ফিচার ইন এলিমেন্টরে গিয়ে ডিঅ্যাক্টিভেট করতে হবে। কোথায় সেটা, এই যে এখানে সে বলে দিচ্ছে। তো আমি একটু, আমার তো মুখস্থ আছে, আমি বলে দেই। সর্বপ্রথম আপনাকে যেতে হবে এই যে এলিমেন্টরে, এরপরে সেটিংস, এরপরে এই যে ফিচার, এরপরে এই যে একটু নিচে আসলে, একটু নিচে আসেন, এই যে ফ্লেক্স বক্স কন্টেইনার, জাস্ট এটাকে ইনঅ্যাক্টিভ করে, এই যে ইনঅ্যাক্টিভ শিওর কিনা, আমি শিওর, এরপরে সেভ চেঞ্জেস করতে হবে। যদি আপনি এটাকে থ্রু করে দেন, ইনাফ। এই যে ফ্লেক্স বক্স কন্টেইনার ইনঅ্যাক্টিভ, আমি সেভ করে দিলাম।
এতটুকু করে দিলে দেখবেন যে আপনার ডিজাইনে কিছু পরিবর্তন আপনি এখন দেখতে পাবেন। দেখুন এখন কিন্তু কন্টেইনার আসবে না। রিফ্রেশ করি, এই যে রিলোড করলাম, আমার এখন কন্টেইনার আপনি পাবেন না, কিন্তু অতিরিক্ত আরো অনেকগুলো সেকশন ইনক্লুড হবে। এই যে ইনার সেকশন, ঠিক আছে, আরো আছে। তো এগুলো হলো জাস্টলি ভার্সনের ডিফারেন্স। আপনি যদি ভার্সনগুলো ওইরকম ভাবে প্রপারলি যদি সেট আপিং না করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এবার আসেন, আমি এখন যেটা করব সেটা হলো যে আমাকে এখন এই যে আহ, একটা সেকশন নিয়ে কাজ করতে হবে। তো আমার টার্গেট হলো আমি আজকে এই পার্টটা নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি একটু ডিসাইড করি যে আমি এটা কিভাবে করব। দেখেন এখানে আমাদের এই পার্টটাতে কিন্তু সবচেয়ে সহজেই কিন্তু কাজটা আপনি করে দিতে পারেন। লাইক এখানে তারা কি দিয়েছে, একটা অপশন দিয়েছে যেটা হলো যে আমাদের লোগো, আর এখানে একটা মেনু অপশন দিয়েছে। তো আমরা তো মেনু বানাইনি, আমাদেরকে মেনু বানাইতে হবে না? মেনু বানানোর জন্য কিন্তু আপনারা চাইলে এই যে অ্যাপিয়ারেন্স থেকে, মেনুস থেকে একটা মেনু কিন্তু আপনারা জেনারেট করতে পারেন। তো আমি এখানে মেনু নেম কি দিলাম, মেনু নেম দিয়ে দিলাম স্ট্রিক্ট মেনু, নাম দিলাম একটা। আর এটা আমাদের জন্য প্রাইমারি মেনু, বা এটা আমাদের একটা নর্মাল মেনু হলেই চলবে। আমি ক্রিয়েট মেনু করলাম। এরপরে মেনুর ভিতরে কি কি আইটেম আছে সেগুলো আমি লিখে লিখে দিয়ে দিলাম, হোম, সার্ভিস, ওয়ার্কস, কন্ট্যাক্ট আস। তো আমি এখন গেলাম এখানে, এখানে গিয়ে আমি এই যে জায়গাটায় গেলাম, কাস্টম লিঙ্কে করে দিলাম হোম, সার্ভিস, ওয়ার্কস, কন্ট্যাক্ট আস। সেভ করে দিলাম। এই যে এখন আমি সেভ আইটেম করে দিলাম। তো উনি আমাদের মেনুটাকে অ্যাড করে দিবে। তো এখন আমাকে কি করতে হবে, এরকম একটা সেকশন রাখতে হবে, এই যে এরকম সেকশন। এটা আমি কিভাবে রাখবো, চলেন। এই পেজের সর্বপ্রথম আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো এই যে এখান থেকে দুটো কালার নিতে হবে, কারণ আমাকে এক কলামে মেনু আইটেম, মেনু ইমেজ, সরি লোগো, আরেক কলামে মেনু আনতে হবে। তো আমি যখন প্লাসে ক্লিক করলাম, তখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আমি প্লাসে ক্লিক করে এই যে ইমেজ একটা ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। এখন কিন্তু আমি যদি এখানে মেনুটাকে সেট করে দিই, তাহলে কিন্তু আমার মেনুটা চলে আসবে। কিন্তু আমাদের মেনু ইমেজ কি ডাউনলোড করা আছে? এগুলো তো তাদের ডেমো ইমেজ। চলেন তো আমি একটু চেক করে আসি। ডাউনলোড ফোল্ডারে আমাদের লোগো এই যে মেক করা আছে। আচ্ছা, এগুলো যেহেতু সবই মেক করা আছে, আমি এগুলো কপি করে নিয়ে আসি। এটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তো এটাকে কানেক্ট করে এই যে যে বাকি তিনটা নিয়ে নিলাম। এই ইমেজগুলো লাগবে, আপনি জাস্ট খালি কি করবেন, ক্রপ করে আপডেট করে দিবেন। সেন্ট, সেভ করলাম। এই যে দেখেন আপনার এটা কিসে চলে আসছে, আপনার এখানে একটা ইমেজ চলে আসছে, কিন্তু ইমেজের অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। এখন কন্টেন্টের এই হেল্প নিয়ে আপনি কিন্তু এই যে ইমেজ অ্যালাইনমেন্ট লেফট করে নিতে পারেন। এটাতে কেউ ক্লিক করলে কোথাও যাবে কিনা, হ্যাঁ আমি বোঝাতে চাই, আমার একটা কাস্টম ইউআরএল এ চলে যাবে। সেটা কোনটা, সেটা এই পেজেই থাকবে। মানে হলো স্ট্রিক্ট পেজেই তাকে আমি ট্রান্সফার করতে চাচ্ছি। এইগুলো আমি করতে পারবো কিনা। তো এটা করার জন্য আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো, আমাকে আগে তো আমার ইয়াটার লিঙ্ক নিতে হবে, পেজের লিঙ্ক নিতে হবে না? আমি পেজে, অল পেজে গেলাম। এই যে এটাই তো আমার পিএইচডি, এটাই তো আমি দেখাতে চাচ্ছি। ভিউতে চলে গেলাম। এই যে এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এই যে ভাই, কেউ যদি আমার এখানে ক্লিক করে, তাহলে তোমরা কিন্তু এটা এই পেজটাতে নিয়ে যাবা। সেভ করলাম, একটা পার্ট হইলো। সেকেন্ড পার্টে আমার মেনু লাগবে। এখন মেনু ইনক্লুড করার জন্য আপনাকে এখানে প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করলাম ঠিকই। এখন এখান থেকে যেহেতু খুঁজে পাওয়া মুশকিল, আপনি এখান থেকে মেনু লিখে সার্চ করতে পারেন, MENU, মেনু। কিন্তু দুর্ভাগ্যবশত দেখেন এখানে আপনাকে বাধা দিয়ে দিল যে মেনু নেওয়ার জন্য সবগুলাতেই তালা মারা। এখন কথা হলো, তালা মারা তো, তাহলে তো এটা আর কি, এটা তো আমার হবে না। আমার দরকার ফ্রি ভার্সনের সাপোর্ট নিয়ে যদ্দূর যাওয়া যায় সেটা, মনে করেন যে একেবারে ইয়া পর্যন্ত রিচ আউট করা, এন্ড পর্যন্ত, যে ভাই আমি সেটা শেষ দেখবো, যে ফ্রিতে আমি এটা করেই ছাড়বো।
এখন এরকম যদি টার্গেট আসে তাহলে আপনি সেটা কিভাবে ফিল আপ করবেন? এই জায়গাটায় যে রোল পালন করবে সে হলো কে? সে হলো আমাদের চাইল্ড প্লাগইন। আপনি প্লাগইনের মধ্যে যদি এই যে অ্যাড নিউ প্লাগইনে যান, আবার যদি সেখানে আমি এলিমেন্টর লিখে সার্চ করি, আপনি শুধুমাত্র একজন এলিমেন্টর পাবেন, বাট বাকিগুলো দেখেন এলিমেন্টর হেডার ফোল্ডার বিল্ডার, essential add-on for Elementor, Royal Elementor add-on and templates, Premium add-ons, Elements Kit Elementor, Jeg Elementor, Unlimited Elements for Elementor, Happy add-ons for Elementor, Starter templates for Elementor। দেখেন, অভাব আছে? অভাব কিন্তু নাই। তো এখান থেকে এগুলো সব কিন্তু এলিমেন্টের আন্ডারে কাজ করে চাইল্ড। তো এখান থেকে আমি অ্যাসেনশিয়ালটা নিলাম, জাস্ট অ্যাসেনশিয়ালটাই, আর কোনোটা নিচ্ছি না। এই যে অ্যাসেনশিয়াল অ্যাডনের কারণে আমি এটাকে যদি অ্যাক্টিভ করি, এখানে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনার এখানে কয়টা ফাইল আছে? এখানে জেনারেল, সাইট, সিঙ্গেল WooCommerce, ওয়ার্ডপ্রেস, 4-5টা আছে। আমি এটাকে অ্যাক্টিভ করার পর যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, দেখবেন যে এরা কি করবে, আরো একটা টুলস অতিরিক্ত অ্যাড করে দিবে আমার জন্য, যেখানে প্রায় 50টা ফিচার আমি ফ্রিতে পেয়ে যাব। প্রায় আমি বললাম আর কি, একটা এক্স অ্যামাউন্ট বললাম। এখানে আমি একটু ব্রিফ করি এটা মূলত কি। আমরা এলিমেন্টর যদি, যেহেতু এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটার জন্য একটা ফ্রি ভার্সনও আছে, আমরা তো ফ্রি ভার্সন ইউজ করছি, ভালো। ফ্রি ভার্সনে ধরে নেন এলিমেন্টের মধ্যে যদি 250টা কি থাকে, ফিচার থাকে, তাহলে ফ্রি ভার্সনে মাত্র কয়টা ফিচার ইনক্লুড করা হয়েছে? ধরেন না 30-40টা। এখন কথা হলো, যদি আপনি চাইল্ড ইউজ করেন তখন কি হবে, ওই 30-40টা গিয়ে দাঁড়াবে হলো 70-80টা। একটা চাইল্ড ইউজ করলেও কিন্তু এরকম অনেকটা কি হয়ে যায়, টুলস আপনার জন্য ওপেন করে দেয়। এলিমেন্টও নিজে ওপেন করে না, মানে ওগুলা সাপোর্টেড টুলস হিসাবে কাজ করে। ঠিক আছে? তো এভাবে মূলত কি করে আপনাদের টুলটা, এইভাবে কাজ করে, সাব টুলস বা এই যে চাইল্ড প্লাগইন। যেমন এখানে দেখেন এখন বেসিক, প্রো, প্রো কিন্তু এখনো তালা মারাই আছে। আপনি এটা আবার ভেবে বসে না যে প্রো তালা খুলে যাবে। প্রো, জেনারেল এগুলো সব সিমিলারই আছে। অ্যাসেনশিয়াল অ্যাডঅনস আপনাকে এই যে অতিরিক্ত টুলস ফ্রিতে প্রোভাইড করতেছে। তো এগুলোকে আমরা এভাবে তো আর আন্দাজ করতে পারবো না। আপনি এখন এখানে মেনু লেখেন, আবার আরেকবার মেনু লেখেন। যখন মেনু আপনার এখানে দেখেন তালা মারা ছিল, বাট এখন দেখেন মেনুর অপশন বেড়ে গেছে। আপনার জন্য এখন সিম্পল মেনু দিয়েছে, আবার প্রাইসিং টেবল মেনু দেওয়া হয়েছে। তা আপনি এখন চাইলে কি করতে পারেন, এই সিম্পল মেনুটা ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে ইউজ করতে পারেন। এখন কমপ্লেইন, ভাই এই মেনু তো আমাদের মেনুর সাথে মিলেই না, তাহলে কি করব? তো কমপ্লেইন, কমপ্লেইনের জায়গায় থাকুক, আমরা এই মেনুটাকে মেলাবো। কিভাবে মেলাবো? সেটিংস চেঞ্জ করে মেলাবো। সর্বপ্রথম দেখেন এখানে সেটিংস কি কি আছে। মেনু, স্ট্রিক মেনুই থাকবে। প্রিসেট, এই যে দেখেন এখানে প্রিসেটের মাধ্যমে কিন্তু আমার এখান থেকে অনেক ধরনের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। এই যে প্রিসেট 3 দেখেছেন? লেআউট কি হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল মানে পাশাপাশি, ভার্টিক্যাল মানে হলো নিচে নিচে। আমি হরিজন্টাল চাচ্ছি, হরিজন্টাল আসছে। কালার লাগবে না, সেটাও আমি চেঞ্জ করতে পারি। স্টাইলের সম্পূর্ণ কাস্টমাইজড আমরা করতে পারবো। এখন আসেন আমরা একটু চেক আউট করি যে আমাদের এই যে এখানে যে তাদের প্রদত্ত যে ইয়াটা আছে, এটার সাথে সিমিলার রাখতে চাচ্ছি আমরা। তো এটার সাথে যদি সিমিলার রাখতে চাই তাহলে আমার সর্বপ্রথম কালারটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখন এই যে এডিটে গেলাম, স্টাইলে গেলাম, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু এখান থেকে চেক করলাম। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এখানে যাকে দিই সেই পরিবর্তন করে দিচ্ছে, দিচ্ছে না? এই যে এখন রেড হয়ে গেল না? এখন কথা হলো, কালার কি এভাবে ক্লিয়ার করার কোনো ওয়ে আছে কিনা? এই যে কালার এখানে ক্লিয়ার করলে ডিফল্টটাই পেয়ে যাচ্ছে, বাট আমাকে করতে হবে কালারটাকে ইনভিজিবল। তার মানে আমরা এটা কি করব জানেন, এই যে অপাসিটিটা কমায় দিব। এই যে অপাসিটি কমায় দিলাম, যার ফলে কিন্তু এখন আর কালারটাকে আপনি দেখতে পাচ্ছেন না। সেভ করলাম, রেজাল্ট যদি আমি একটু আপনাদেরকে দেখাই, কোয়াইট গুড, মানে মিলবে, অনেকটা কাছাকাছি মিলার ইয়া হবে। এই যে
এখন ফন্ট সাইজ সমস্যা, পরবর্তীতে এই যে হোভার ইফেক্টের সমস্যা, এগুলো সলিউশন আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে এই যে এখান থেকে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড বর্ডার নান করে দিলাম টপ লেভেল আইটেম। টপ লেভেল আইটেম মানে কি, ওকে দাঁড়ান 1 মিনিট। মেনু, মেইন মেনু, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যামবার্গার মেনু, ড্রপ ডাউন মেনু। আচ্ছা, টপ লেভেল আইটেম, এগুলো মনে হয় আইটেমই, এগুলোই মনে হয় আইটেম। এখন এখান থেকে যদি আমি এই যে তাদের কালারটা চেঞ্জ করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে তো বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এই যে দেখেন, তার মানে আমার এখানেই চেঞ্জ করতে হবে। এখন দেখেন এটা কিন্তু হোভার হিসেবে কালার আসতেছে, আমি হোভার কালার চেঞ্জ করতে চাই, তাহলে যে এখান থেকে হোভার ইফেক্টের একটা অ্যাক্টিভিটি আছে, আমি এখানে হোভার বাটনে ক্লিক করে যে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই যে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমার তো যেহেতু লাগবে না, আমি কি করব, এই যে কালারের নিচের লাইনটা যেটা ইনভিজিবল করে দিব। এই যে এটা কি, এটা হলো ওই যে RGBA কালার বা অপাসিটি জিরো করে দিলে যেটা হয় না, ঠিক সেটাই আমি করতেছি। ঠিক তেমনভাবে এই যে টেক্সট কালারের জন্য আমি বলে চাচ্ছি যে আমি ডার্ক করে দিব টেক্সট কালারের সময়, তাহলে যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, আপডেট করলাম, সেভ করলাম, গিয়ে দেখবেন যে আপনার এখানে এখন হোভার ইফেক্টে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। ফন্ট সাইজ বড় করবেন, সেটা আপনি যেখান থেকে টাইপোগ্রাফি নামে একটা অপশন পাবেন, এই যে টাইপোগ্রাফি। ফন্ট ফ্যামিলি কি, ফন্টের সাইজ কত, আমি বললাম যে 18 পিক্সেল লাগবে আমার, 18 পিক্সেল হয়েছে। ফন্ট ওয়েট কত হবে, 400 লাগবে। ফন্ট ফ্যামিলি লাগবে আমার ল্যাটো, তাই না, ওদের কি ছিল, ওদেরটা ল্যাটো মনে হয়, আপনি এই ল্যাটোটাই দিয়ে দিবেন। যেখানে লিখে দিলাম ল্যাটো, এই যে ল্যাটো অ্যাড করে দিয়ে দিলাম, আপডেট করে দিলাম। এই যে দেখেন মেনু বারটা কি আমাদের মতো করে করে নিচ্ছি না, তার মানে যা যা করবেন আপনি মোটামুটি সবকিছু অপটিমাইজেশন করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসের আপনাদের এই পেজ বিল্ডারের সমস্যা একটাই হবে, সেটা হলো যে খুঁজে খুঁজে বের করতে হবে, খুঁজে খুঁজে। কারণটা কি, এতদিন আপনারা একটা নিজেদের ক্যাপাবিলিটিসটাকে একেবারে কি ইজিলি ইউজ করতে পারছিলেন। বাট এখন যেটা হচ্ছে সেটা হলো আপনি একটা ইনভায়রনমেন্টে চলে আসছেন, এখন আপনাকে ইনভায়রনমেন্টের হিসেবে রুল হিসেবে ইউজ করতে হবে। তো আপনাকে এখন কি করতে হবে, যাই কাজ করেন না কেন আপনাকে ইনভায়রনমেন্টের রুল বুঝে কাজ করতে হবে। তো সেই জন্য ওয়ার্ডপ্রেস আপনাকে যে ফাংশনটা যেখানে রেখেছে, আপনাকে সেই ফাংশনটা সেখানে রেখেই কাজ করতে হবে। এখন এই যে এটার অ্যালাইনমেন্ট যদি আপনি চান, এই যে এখন আমি চাচ্ছি পুরোটার অ্যালাইনমেন্ট সেন্টার করতে, করা যাবে, অবশ্যই করা যাবে। এই যে আমি এখন এই যে পুরো সেকশনটাকে ধরার জন্য চেষ্টা করব, পুরো সেকশন ধরতে হলে এই যে উপরে কিন্তু একটা অপশন পাওয়া যায়, এডিট সেকশন, এখানে ক্লিক করে আপনি এখন এই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিলে সে কিন্তু ওই যে আপনার যে ওই যে অ্যালাইন আইটেম সেন্টার করতাম না, সেটা হয়ে গেছে। প্যাডিং লাগবে, অ্যাডভান্সে যান, এই যে প্যাডিং আছে, আমি বললাম যে আমার প্যাডিং লাগবে উপর নিচে 10 পিক্সেল করে, আমি 10 পিক্সেল লেখার সাথে সাথে সে চারোদিকে 10 পিক্সেল দিয়ে দিল, এটা তো ঝামেলা। আমি চাচ্ছি শুধুমাত্র সেই পাবে যে হলো টপ আর বটম, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এই পাশে লিঙ্ক ভ্যালু টুগেদারটাকে ইনঅ্যাক্টিভ করে বাকিগুলোর ভ্যালু জিরো করে দিয়ে দিতে হবে যেখানে আমার লাগবে না। অথবা যদি বেশ কম লাগে সেটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনি এখানেও দিয়ে দেন 15, ওখানে দিয়ে দেন 20, এটাও কাস্টমাইজেবল। আমি এটাকে আপডেট করে দিলাম। তাহলে কি বুঝতে পারতেছি আমাদের এই কাজগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করতেছি? ওকে, তো আশা করি আমরা একটা হিন্টস পেয়েছি বা আমরা এখন একটা আইডিয়া পাচ্ছি যে আমাদের এই সেকশনগুলো কিভাবে ওয়ার্ক করে। তা আমাদের এখন টার্গেটটা হলো আমরা একটা মেনু বার তো বানাতে পারলাম এবং এটাও জানতে পারলাম যে যদি আমাদেরকে এলিমেন্টরকে আমাদের আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল না করতে পারে, তাহলে এলিমেন্টরের আরো কি আছে, সাব প্লাগইন আছে যেগুলোর ব্যবহার আমরা করতে পারি। যদি এগুলো এলিমেন্টরের আন্ডারে থাকা না, ধরেন না আপনি একটা প্রজেক্ট, আপনি একটা অপশন তৈরি করেছেন যেটা অ্যাকচুয়ালি খুবই পপুলার, তা আপনি সেখান থেকে কি একটা সাব অপশন আপনার যদি অন্য কেউ দিয়ে দেয়, বিষয়টা এরকম আর কি, একজন ডেভেলপার এলিমেন্টর বানিয়েছে যেটা পপুলারিটি বেড়েছে,
এবং ওই এলিমেন্টরের ল্যাকিংস গুলোর উপর বেসিস করে অন্যান্য ডেভেলপাররা এটার উপর কি করেছে, আরো কন্ট্রিবিউশন করেছে। বিষয়টা এইভাবে কাজ করে আর কি। আবার অনেকে আছে যে সাব প্লাগইন, তারাও তাদেরও প্রিমিয়াম ভার্সন আছে, মানে এলিমেন্টরি সার্ভিস করবে, এলিমেন্টর আন্ডারেই কাজ করবে, এটা একটা সাব প্লাগইন, ওদেরও প্রিমিয়াম ভার্সন আছে, অনেকগুলো আছে। তো সেইরকম আপনি অনেকগুলো দেখতে পাবেন। ওকে, এবার আসেন আমাদের টার্গেটটা হলো নেক্সট যেটা, সেটা হলো এই যে আমার একটা হোল একটা সেকশন লাগবে, যে সেকশনের মধ্যে আমার কিছু কন্টেন্ট আসবে। দেখেন এখানে কিন্তু কোনো এরকম কোনো ডাবল সেকশন নেই, একটা সিঙ্গুলার সেকশন। তো এটা মেক করব কি করে? এটা মেক করা খুবই সহজ। মেক করার জন্য আপনাকে এই যে একটা সিঙ্গুলার সেকশন নিতে হবে। সেকশন নিলাম। এখন ইন্টারনাল কন্টেন্ট নিতে হবে। আপনাকে আমি একটু সহজ করে দেই। ইমাজিন করেন আমরা এই কাজটা HTML CSS দিয়ে বানাচ্ছি। আমাদেরকে আগে কি করতে হয়? স্ট্রাকচার বানাইতে হয়। দেন এটাকে আগে CSS এ কি করতে হয়? ওই সিমিলারিটি বা কাছাকাছি পর্যায়ে নিয়ে আসা হয়। দেন গিয়ে আমরা অন্য কাজগুলো করে থাকি। ঠিক তেমনই আপনাকে এই কাজটা এখানেই করতে হবে। আপনাকে এই যে এখানে এখন যেটা করব, আমি এখন স্টাইলে ক্লিক করলাম। সরি, আমাদের এই যে এইখানে ক্লিক করে বা প্লাসে ক্লিক করলে আমরা এখন এই যে কোন আইটেম আমরা নিতে পারবো সেই জিনিসগুলো তারা এখানে আমাদেরকে দেখাচ্ছে। যেমন আমি এখান থেকেও ক্লিক করতে পারি। এখানে একটা বিষয় আমি একটু মেনশন করে দিই। ধরে নেন আপনার এখন এই প্লাস আইকনটা নাও থাকতে পারে। ধরেন আপনি একটা হেডলাইন নিয়ে নিলেন, প্লাস আইকন নাই। কিন্তু এখন তো আপনার অন্যান্য কন্টেন্ট নিতে হবে। আপনি যাবেন কিভাবে? এই যে আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই যে ৯টা ডট ক্লিক করলে তারা আপনাকে এই যে আবার এই পেজে ফেরত নিয়ে আসবে। ওকে, তো আমার একটা হেডলাইন দরকার ছিল, আমি একটা হেডলাইন এনেছি। আমার একটা এই যে লাইন দরকার, এই লাইনটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় ডিভাইডার। কি বলা হয়? এই যে ডিভাইডার। আমি ড্রাগ এন্ড ড্রপ করে ঠিক তেমনভাবে এটার নিচে আমি ছেড়ে দিচ্ছি। আরো লাগবে, আরো কি কি লাগবে? ডিভাইডের পরে একটা প্যারাগ্রাফ লাগবে। প্যারাগ্রাফের জন্য কিন্তু আমাকে তারা আলাদা করে কোনো ইয়া দেয় না, আমাদেরকে হেডিংটাকে প্যারাগ্রাফ বানাইতে হয়। এই যে হেডিং এর HTML ট্যাগকে যে এখান থেকে প্যারাগ্রাফ বানানোর অপশন কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। এর পাশাপাশি আরো কি লাগবে? আরেকটা লাগবে মেবি বাটন, এই যে বাটন। তো আপনি যদি এখন ওয়ার্ডপ্রেসের ইয়াতে আসেন, লিস্টে আসেন, তারা কিন্তু আপনাকে হিউজ অ্যামাউন্ট অফ বাটন রিসোর্সেস প্রোভাইড করতেছে। এটা একটা ডেমো বাটন। এলিমেন্টর এসেনশিয়াল অ্যাডঅনসেও আপনি বাটন পেয়ে যাবেন। এরপরে দেখেন একটা সিম্বল আইকন দিয়েছে, এটা আমাকে অ্যাড করতে হবে। তো আইকনের জন্য আমি এখানে আবার ক্লিক করলাম। এই যেখানে লিখলাম আইকন, এই যে আইকন, ড্রাগ এন্ড ড্রপ করে এটাকেও বাটনের নিচে পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে কি করব? আমাকে এখন যেটা করতে হবে, আইকনটা দিয়ে দিতে হবে। এটা হলো চ্যাভরন ডাউন। এই যে চ্যাভরন ডাউন। ঠিক আছে? ওকে, অ্যালাইনমেন্ট অলরেডি সেন্টার আছে, খুব ভালো। আমাদের জন্য ভালো হয়েছে। এখন আসেন, এটা আমার স্ট্রাকচার গেল। এখন আমাকে CSS শুরু করতে হবে। CSS দিয়ে আপনি শুরু করতে চাইলে শুরু করতে পারেন হলো ব্যাকগ্রাউন্ড দিয়ে। ব্যাকগ্রাউন্ডের উপর নিচের গ্যাপিং দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আমি এখন কি করলাম? এই যে পুরো সেকশনটাকে ধরলাম, কারণ ব্যাকগ্রাউন্ড তো পুরো সেকশনে পড়বে। এই যে ব্যাকগ্রাউন্ড, ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, ইমেজ। এখানে আমি দিয়ে দিলাম যে আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। সিলেক্ট করলাম, এই যে চলে আসলো। এখন কি উপর নিচে গ্যাপ দেওয়া লাগবে? আপনি গ্যাপ দিতে পারেন, প্যাডিং দিতে পারেন, অথবা হাইট ওয়েট দিয়েও আপনি এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে? কিভাবে কন্ট্রোল করা যায়? আপনি এখানে এই যে কোথায় অ্যাডভান্সে যদি যাই, লেআউটের উইথ আছে, এই যে হাইট, মিনিমাম হাইট দিয়ে দিব 400। পিক্সেলও দিতে পারেন, অথবা এই যে ভার্টিক্যাল হাইট দিতে পারেন। আমি বললাম যে 100ই নিব। 100 ভার্টিক্যাল হাইট মানে কি আমরা মনে আছে? এটা কিন্তু আমাদের জানার কথা। ভার্টিক্যাল হাইট ইজ ইকুয়াল টু, মানে আমার স্ক্রিনের 100 পিক্সেল। ওকে, তো আমাদের এই যে এখান থেকে যদি আপনারা নিতে চান নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় না দরকার আছে। আমি জাস্ট খালি এখানে মিনিমাম হাইট 0 করে দিয়ে দিলাম। ওকে, আমি এই কাজটা কন্ট্রোল করব হলো ওভার দ্য ইয়াতে প্যাডিং থ্রু। এই যে এখান থেকে আপনি প্যাডিং দিয়ে উপর নিচে দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম উপরে 90 পিক্সেল প্যাডিং। এখন সবাই পেয়ে যাবে, তো সবাই তো আমি পাচ্ছি না। আমি এখানে সবাইকে 0 করে দিলাম, ইনঅ্যাক্টিভ করে দিলাম। উপরে দিলাম 90, নিচে দিলাম ধরে নেন না হলো 50। আর এটা তো আপনার টেনশন নেওয়ার দরকার নাই, তারাও তো বলে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি ওদেরটাও ফলো করতে পারেন। এরপর আসেন এই কন্টেন্টগুলোকে সেন্টার অ্যালাইন করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল পার্টে যাব, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করব, কি H1 H2 হবে কিনা সেটা চেঞ্জ করব,
লেখা কি হবে সেই লেখাটা এই যে টাইটেল বারের ভিতরে দিয়ে দিব। যেমন এখানে লেখাটা আছে স্ট্রিক্ট, তাহলে আমি এখানেও কি করব, STRICT স্ট্রিক্ট দিয়ে দিলাম। এখন এটা ফন্ট সাইজ কি, এই যে ফন্ট সাইজ দিয়ে দিয়েছে, অথবা স্টাইলে গিয়ে আমি এটার কালার থেকে শুরু করে অন্যান্য চেঞ্জেস আমি আনতে পারবো। স্ট্রিক্ট নিলাম। টাইপোগ্রাফির মধ্যে আমি নিয়ে নিলাম ল্যাটো, LATO, ল্যাটো চুজ করলাম। এরপরে ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম 120 পিক্সেল, ঠিক আছে। এরপরে এটা দিয়ে দিলাম 800। ওকে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, 800 বেশি মনে হচ্ছে, 700। দেখেন তো আপনার এটা আর এটার সাথে কি মিল পাওয়া যাচ্ছে না? অবশ্যই মিল পাওয়া যাচ্ছে। আমি টাইপ টুলে গিয়ে আমি এখানে কাজ করি যে 120 পিক্সেলই আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা 120 পিক্সেল এখানে দেখতে পাচ্ছি, নিয়ে নিয়েছি, গুড। এরপর দেখেন আমাদের দ্বিতীয় লাইন, সেটা হলো ডিভাইডার। ডিভাইডার এখানে কিন্তু পুরো লম্বা, পুরো উইথ কভার করেছে। আমার দরকার একটা ছোট ডিভাইডার, এই যে এতটুকু, বেশি বড় না। এখন এত ছোট ডিভাইডার বানাইতে গেলে আপনাকে কি করতে হবে, আগে মাপতে হবে যে এটার সাইজটা কত। তো এটা সাইজ মাপার জন্য এখানে কিন্তু তারা আমাদেরকে সাইজের একটা মাপার একটা এরিয়া দিয়ে দিয়েছে। আমি এটাকে সিলেক্ট করে দেখি আমাদের সাইজটা হলো কত, 600 পিক্সেল মনে হয়। আরেকবার দেখি, হ্যাঁ, এই যে 600। তো এখন আমি 600 পিক্সেল দিয়ে আসি। কোথায় গেলাম, আমি এখন এখানে গেলাম, এই যে এখানে গিয়ে এটার হাইট আমি এখানে দিয়ে দিলাম 600। এখন 600 টা পার্সেন্টে আসছে, এই যে দেখেন উপরে কিন্তু সিম্বল আছে, পার্সেন্ট কিসে হবে, আমি পিক্সেল করে দিলাম। 600 পিক্সেল দেওয়ার পরে এখন আমি এটার অস্তিত্বটা চাচ্ছি সেন্টার করতে, এই যে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিলাম, ঠিক আছে। ডিভাইডার স্টাইল কি হবে এগুলো সব ইনফো এখানে দেওয়া আছে। এখন কালার দেওয়া লাগবে না, অবশ্যই দেওয়া লাগবে। তো আমি এখানে কি করলাম, এই যে কালার দিয়ে দিলাম কালো। আচ্ছা, এটাকে আমরা দেখতে পাচ্ছি না, এটা তো দেখতে পাওয়ার কথা। আপডেট করে দেখি তো আমার রেজাল্ট শিটে আসে কিনা। না, এখানে তো তার কোনো ইয়ে দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, উইথ 600, এই যে এবার ঠিক আছে, এবার আসছে। ওকে, এবার আসেন কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে হলে আমাদের এই যে এখান থেকে ওদের কালারটা কি ছিল, এই যে কালারটাকে আগে কালেক্ট করতে হবে। আমি একটু জুম করলাম, হ্যাঁ। এরপর এই যে এখান থেকে এই যে কালারটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, এই যে। ওকে, এরপর আছে এই যে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটাকে আমি এখানে এই যে এডিট বাটনে ক্লিক করলে এডিট হবে। আমি এখান থেকে যে প্যারাগ্রাফ তো নিয়েছি, অ্যালাইনমেন্ট সেন্টার হবে। এরপরে লেখাগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিব। টাইপ টুলে গেলাম, এই যে কপি করে এই লেখাটা এখানে দিয়ে দিলাম। এখন টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে, লেখার কালার চেঞ্জ করে দিলাম। কি লেখার কালার কি আছে এখান থেকে চেক করেন, সাদা কালার, হ্যাঁ সাদা কালার। ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 20 পিক্সেল। ফন্ট ফ্যামিলি, ফন্টের ইয়া হলো রেগুলার লেখা, ফন্ট ওয়েট। তাহলে আমাকে এখন সব চেঞ্জ করতে হবে। টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট ফ্যামিলি লোড ল্যাটো, ল্যাটো দিয়ে দিলাম। এরপরে ফন্টের সাইজ হলো 20 পিক্সেল, এটাও দিয়ে দিলাম। ফন্টের ওয়েট হলো 400 নর্মাল, এটাও দিয়ে দিলাম, এই যে। ওকে, এখন লেখাগুলো আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা মানে কি হালকা হালকা, মানে লাইট লেখা। লাইট বলতে গেলে একটু ছিটানো ছিটানো লেখা, কিন্তু আমারটা গায়ে ঘেঁষে ঘেঁষে লেখা মনে হচ্ছে, মানে যেটা লেটার স্পেসিং বলে। তো আপনি কিন্তু যেখান থেকে লেটার স্পেসিংও বাড়াতে পারেন। আমি 1 পিক্সেল দিয়ে দিলাম, এই যে সুন্দর এখন ঝরঝরে লেখা হয়ে গেছে। ওকে, এই যে টাইপোগ্রাফির মধ্যে এত কিছু আছে। সবকিছু সেট করলাম, সেট করার পরে এখন আমার বাটন এরিয়া চলে আসছে। বাটনটাকে আমি এই যে এডিট বাটনে ক্লিক